সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন, প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে, থাকেন একজন অতিথি। আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে জানিয়ে রাখি, বিমানে একটি স্লোগান আছে, ছুটে আসছে পৃথিবী। সত্যি সত্যি বাংলাদেশের পৃথিবী একেবারেই ছোট হয়ে আসছে। ইতিমধ্যে অনেক দেশ বাংলাদেশের ভিসার উপর এমবার্গো, বাংলাদেশি নাগরিকদের সে দেশে প্রবেশ বা ভিসা দেওয়ার ক্ষেত্রে এমবার্গো জারি করেছে। সর্বশেষ আপনারা জানেন যে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের একটি তালিকার অন্তর্ভুক্ত করেছিল। সেইটি যেতে না যেতেই, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি অভিবাসীদের জন্য ভিসা পুরোপুরি স্থগিত করেছে। বাংলাদেশ 75টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এতে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি হচ্ছে? অথচ আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েই বলেছিলেন, পৃথিবী আমাদের কাছে ছুটে আসবে, আমরা কোথায় যাব না। এখন এমন এক পরিস্থিতি, বাংলাদেশ আর পা বাইরে ফেলার কোনো সুযোগ নেই। এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের অতিথি জনাব কুদরতি খুদা, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক। খোদা ভাই, আপনাকে স্বাগতম। আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। জি, নিশ্চয়ই আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে 75টি দেশের ভিসার উপর এমবার্গো দিয়েছে এবং স্থগিত করেছে। আগামী পরবর্তী নির্দেশ তো এখানে লিখে নাই, স্থগিত করেছে। তারা বলছে যে 21 তারিখ থেকে, জানুয়ারি 21 তারিখ, এই নেক্সট 21 তারিখ থেকে এটি কার্যকর হবে। তো বাংলাদেশের পৃথিবী তো একেবারেই ছোট হয়ে আসছে। আপনি জানেন যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্টদের নেওয়ার ক্ষেত্রে, হল্যান্ডে বা নেদারল্যান্ডে বাংলাদেশি স্টুডেন্টদের নেওয়ার ক্ষেত্রে এমবার্গো দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এইটা কেন হচ্ছে? কেন আমেরিকা, ফার্স্টে আমরা যদি একটু শুনি, আমেরিকা কেন এই গত সপ্তাহেই তো আমেরিকা বাংলাদেশকে একটা তালিকার অন্তর্ভুক্ত করলো। আজকে বিচার উপর এমবার্গো দিল। হ্যাঁ, এটা অত্যন্ত আমাদের জন্য এটা তো খুবই দুর্ভাগ্যজনক খবর। আমাদের জন্য দুর্ভাগ্যজনক খবর দুই ভাগে। এটা হলো যে আমরা আমেরিকার যে ফ্যাসিলিটিসগুলো, আমেরিকা আগে যেসব সুযোগ সুবিধাগুলো আমাদের ছাত্রছাত্রী কিংবা আমাদের যারা অভিবাসী যারা ছিল, তাদের যে জন্য সুযোগ সুবিধা দিত, তো অনেকের ধারণা ছিল যে 5ই আগস্ট পরবর্তী ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে মার্কিনীদের সাথে সম্পর্ক বেশ ভালো হবে। কিন্তু আমি তখন আমার তখন বিশ্বাস হচ্ছিল না, যে কারণ মার্কিনীর তো দুটা বিষয়। একটা হলো যে উনি তো বর্তমান যে ট্রাম্প প্রশাসনের সাথে ওনার সম্পর্ক ভালো না। উনি ইলেকশনে ট্রাম্পের পক্ষে ছিলেন না। ডক্টর ইউনূস ইলেকশনে ইনভলভ ছিলেন, আই থিঙ্ক। হিলারি ক্লিন্টন ওদের যে ওদের সাথে ওনার একটা টাই আপ আছে। তো পরবর্তী পর্যায়ে উনি যখন ক্ষমতা আসলেন, তারপরে অনেকে আশাবাদী ছিলেন যে উনি যেহেতু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, উনি মনে করেন, উনিও ওনার যারা সহযোগী তারা ওনাকে ওইভাবে সম্মান করেন, নরিয়া টনি। কিন্তু দেখা যায় উল্টো ঘটনা ঘটে যাচ্ছে। যেটা জনগণ কিংবা বাংলাদেশের সংস্কৃতি বা শিক্ষিত লোকরা মনে করতো, এখন উল্টো হয়ে গেছে। তখন গতকালকের যে ঘোষণাটা, 75 দেশের মধ্যে বাংলাদেশের ভিসা স্থগিত হয়ে গেল। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিন্তু হলো না, নেপালের কিন্তু হলো না, শ্রীলঙ্কার কিন্তু হলো না, ঠিক আছে, আমাদের যে নেবারিং কান্ট্রিগুলো আর কি, ভুটানে কিন্তু হলো না, আমাদের ভুটানটা হয়েছে। তো আমি মনে করি যে প্রথমত সরকারের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা বলা উচিত ছিল, ইনফরমেশন আগে পেয়ে যাওয়ার কথা। এটা আমাদের জন্য একটা খুবই ড্যামেজিং সিদ্ধান্ত, আমাদের জন্য একটা বিপর্যয়কর পরিস্থিতি আর কি, যেখানে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আমেরিকাতে যে পড়াশোনা করে ব্যাক করে কিংবা কেউ ওখানে চাকরি বাকরি করে পৃথিবীতে একটা কন্ট্রিবিউশন রাখতো, আমাদের ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা। কিন্তু এটার পরে এখন কি হবে? এটার পরে হয় কি, আমেরিকা যখন আপনাকে এমবার্গো দিয়ে দিল, পাশাপাশি আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে আপনার দিয়ে দিবে এমবার্গো। আপনি দেখবেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আরো বেশি বিপদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো দেখবেন যে বিভিন্ন জায়গায়, আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকগুলো দেশ আমাদের ভিসার ক্ষেত্রে সিদ্ধান্ত না দিলেও আমাদের ভিসা দিচ্ছে না, ভিসাটা কড়াকড়ি করছে।
ইভেন আগে আমরা 2 সপ্তাহের মধ্যে থাইল্যান্ডের ভিসা পেতাম, এখন থাইল্যান্ডের ভিসাও পেতে আমাদের 2 মাস 3 মাস লেগে যাচ্ছে। সিঙ্গাপুরের ক্ষেত্রেও তাই হচ্ছে। আরো কঠিন কঠিন সিদ্ধান্ত আসবে এবং আমরা যেমন আপনি যেটা বলছিলেন যে বিমান একটা টাইটেল ছিল 25 বছর আগে, পৃথিবী ছোট হয়ে আসছে, ঠিক আছে, এখন বাংলাদেশ ছোট হয়ে আসছে, বাংলাদেশের এখানে আর কেউ আসবে না, আমরা একা 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 তো আর বসবাস করা যায় না পৃথিবীতে, এই এই বিশ্বময় পৃথিবীতে একা থাকা যায় না। একা কোন রাষ্ট্র মানে তার গ্রোথটা বাড়ে না, তার সামাজিক গ্রোথ, অর্থনৈতিক গ্রোথ কিংবা আন্তর্জাতিক যে মানটা একটা দেশের, তো রাষ্ট্র হিসেবে একটা ইন্টারন্যাশনাল মান মেনটেন করতে হয়, ওইটা কিন্তু ডক্টর ইউনূস পারছে না, লিটারালি পারছে না। আরেকটা ব্যর্থতা আমি মনে করি ফরেন অফিসের। ফরেন অফিসের ব্যর্থতাটা আমি আপনি জানেন যে যারা আমাদের তৌহিদ হোসেন, উনি আমার খুব ঘনিষ্ঠ জন, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু এই উনি এই ফরেন অফিসের দায়িত্ব নেওয়ার পরে কেন যেন ফরেন অফিস খুব অ্যাক্ট করছে না, মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কেন জানি উনি দুর্বল হয়ে পড়ছেন, কোনো দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারছেন না। এই যে অনারেবল ভিসার বিষয়টা যে বাংলাদেশ বললো যে অনারেবল ভিসা দেওয়া হবে না, কেন দেওয়া হবে না? যে ইলেকশন এটা এফেক্ট করতে হবে। ইলেকশনে কি এফেক্ট হবে? অনারেবল ভিসা নিয়ে কি এখানে এসে ঢুকে পড়বে? তো ঢুকে পড়লে আমাদের ল অ্যান্ড অর্ডার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? রাইট। হ্যাঁ, আমাদের গোয়েন্দাগুলো কি করে? তো অনারেবল ভিসা নিয়ে যদি ঢুকে পড়ে, ওইটা রোধ করে টাপবে, মানে অনারেবল ভিসা নিয়ে তো সে ঢুকে পড়ার সুযোগ নাই তো। রাইট। কিন্তু এই যে আপনি অনারেবল ভিসাটা বন্ধ করে দিলেন, এত করে বাংলাদেশের সুনামটা, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশের মানে অনারটা সারা ওয়ার্ল্ডের মধ্যে, আমেরিকা, ইউরোপ এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে আমরা কিন্তু খুব ডেভিয়েটেড পজিশনে চলে যাচ্ছি, আমরা নিম্নগামী হয়ে যাচ্ছি, মানে নিম্নমুখী একটা আচরণ করে আমরা রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছি। আমি মনে করি এটা খুবই আমাদের জন্য অশনি সংকেত, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে ব্যাপক ব্যর্থতার সাথে এইটাও একটা ব্যর্থতা, এটা একটা মানে মানে অবলম্বনের মধ্যে একটা পালক, মানে অবলম্বিত পালক আর কি। থ্যাংক ইউ। একেবারেই। আমরা নেপালে বাংলাদেশের বিষয়টা নিয়ে আবার আসবো, কিন্তু তার আগে আমি জানতে চাচ্ছি, এই যে আমেরিকা ভিসা বন্ধ করে দিল বাংলাদেশি অভিবাসীদের জন্য, তবে স্টুডেন্ট ভিসা সহ আদার্স ভিসা চালু আছে। যেমন আপনার আর 1 সপ্তাহ আগে যে তারা বলছে যে বাংলাদেশিদেরকে আমেরিকা যেতে হলে $5,000 থেকে $15,000 পর্যন্ত জামানত দিতে হবে, ডিপোজিট দেখাতে হবে, ডিপোজিট জামানত জমা দিতে হবে এমবেসিতে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখালো ওদের এখানে জমা দিতে হবে, কাউন্সিল মানে কনসুলার যে আছে, ভিসা কনসুলার উইংগে ওই আমরা 15 লাখ টাকার মতো, 18 লাখ টাকা হয়, 18 লাখ প্লাস ধরেন 19 লাখ টাকা, ধরেন 20 লাখ টাকা জমা দিতে হবে যদি যেতে হয়। তো এই জায়গায় কোনো সমস্যা নাই, এটা তো একটা আপনার উপর একটা ফিস ধার্য করছে, আপনি জমা দিয়ে যাবেন, নির্দিষ্ট 3টা এয়ারপোর্ট ব্যবহার করবেন, এই এয়ারপোর্ট দিয়ে ঢুকতে হবে, এই এয়ারপোর্ট দিয়ে বেরোতে হবে, তার মানে আপনি চিহ্নিত হয়ে গেলেন, আপনি দাগি অপরাধী, যার জন্য আপনাকে এই জায়গায় দিয়ে পাঠাইছে, এই এয়ারপোর্ট দিয়ে আপনাকে পাঠাইছে। কিন্তু না, দাগি অপরাধী না, এটা হলো কি, অপরাধীটা বলবো না আমি, এটা হলো যে আমার একটা ক্লাসি ফাই হয়ে গেল যে আমরা 3য় শ্রেণীর মানুষ। 3য় শ্রেণী এবং অপরাধ কোন না কোন না, যেসব দেশের সঙ্গে আমাদের নাম আসছে, ওইসব দেশ তো সহিংস দেশ, সহিংস দেশ, আরো বেশি আমাদের চেয়ে আরো বেশি ওরা, ওদের মধ্যে সহিংসতা, ল অ্যান্ড অর্ডার নাই, তারপরে জাতিসংঘ তাদেরকে, জাতিসংঘের প্রশাসক আছে ওখানে, এই ধরনের দেশগুলোর সাথে আমাদের তুলনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন ঘটনাটা হলো এই ভিসা যে বন্ধ করে দেওয়া হলো, কিংবা এর আগে যে আমাদেরকে তালিকাভুক্ত 38টা দেশের মধ্যে ফেলে দিল আগের বার, তো এগুলো কি সরকার আগে থেকে চাইলে প্রস্তুতি নিতে পারতো না ঠেকানোর জন্য? ধন্যবাদ বিপুল, অবশ্যই পারতো। আমি যেটা বারবার বলছিলাম যে আমাদের ওই ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন কিংবা আমাদের এখন যে ফরেন সেক্রেটারি কিংবা আমাদের ফরেন ডিপ্লোমেটরা, তাদের কাজটাই হলো বিষয়টাকে মানে অগ্রিম জানে, কিন্তু বিষয়টা জানা যায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে। যখন আমেরিকা কোনো ডিসিশন নেয় কিংবা ইউরোপিয়ান কোনো কান্ট্রি কোনো সিদ্ধান্ত নেয়, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটার একটা আভাস পাওয়া যায়। যেমন আমাদের অ্যাম্বাসেডার আছে ওয়াশিংটনে, অ্যাম্বাসেডারের বাইরেও আমাদের কিছু ইন্টেলিজেন্সও থাকে,
ঠিক আছে, এটা অন্যান্য থাকে, তারা কিন্তু অগ্রিম ইনফরমেশনটা পেয়ে যায়। আর অগ্রিম ইনফরমেশন পাওয়ার জন্য আরেকটা কাজ করতে পারেন, আপনি ডিপ্লোমেটদের সাথে একটা রেগুলার টাই আপ, রেগুলার রিলেশন মেনটেন করলে ইনফরমেশনটা চলে আসে। আর আপনি যদি দেখেন যে কোনো নেগেটিভ সিদ্ধান্ত আসতেছে, দ্রুত ডিপ্লোমেটিক চ্যানেলে এটা সলভ করার জন্য আপনি লেগে পড়ে যাবেন, দ্রুত স্টেপ দিবেন, হেড অফ দ্য গভর্নমেন্টকে জানাবেন, তার মিটিং করবেন, সরকারের আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে, সরকার বৈঠক করবে, তারপরে আমাদের ফরেন অফিস তৎপর হয়ে পড়বে যে এটা কিভাবে থামানো যায়। কিন্তু আমি গত 5-6 মাস থেকে ফরেন অফিসের কোনো তৎপরতাই দেখি না। এবং ফরেন অফিসের তৎপরতা না থাকা মানে কি, সারা বিশ্বে আমরা আরো ছোট হয়ে যাচ্ছি, মানে কোনো যোগাযোগ নাই। কিংবা এটাও বলতে পারেন যে আমাদের ডিপ্লোমেটরা কেন যেন মানে হাত পা গুটিয়ে বসে আছে, কোনো কাজ করছে না। তো এই যে ডিপ্লোমেটদের পয়সা দিয়ে এখানে পালার দরকারটা কি? সেটা একটা রাজনৈতিক প্রশ্ন আর কি। রাজনৈতিক প্রশ্ন যে পালার দরকারটা কি, যেহেতু তারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আসে, ভালো ছাত্রগুলোই ফরেন সার্ভিসে যোগ দেয়। কিন্তু এখানে দুটো বিষয় আছে যে আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে আমলাতন্ত্র এবং ফরেন অফিসগুলো করে কি, কে ক্ষমতায় আসে সেটা তাকাতে থাকে যে কে ক্ষমতায় আসবে। সেই অনুসারে তারও একটা ওই তেলের বিষয় থাকে যে কে ক্ষমতা আসবে তার সাথে একটু টাই আপ করি, তার সাথে রিলেশন মেনটেন করি, এমন করে। আর যখন যে গভর্নমেন্ট এখন যে অন্তর্বর্তী সরকারের সাথে তারা খুব হেল্প করবে, আমলাতন্ত্র হেল্প করবে, ফরেন অফিস হেল্প করবে, এমন কোনো কথা কিন্তু এই মুহূর্তে নাই। যদি ব্যাপারটা এমন হতো যে একটা নির্বাচনকারী সরকার ওরা ডিক্লেয়ার করতো যে এই অন্তর্বর্তী সরকারটা ইলেকশন সরকার, তাহলে ইলেকশন মুখী হওয়ার জন্য কিংবা এটা যদি টাইম ফ্রেম বেঁধে দিত, এতদিন পর্যন্ত ইলেকশন হবে এই পর্যন্ত এটা তত্ত্বাবধায়ক সরকার ডিক্লেয়ার করতো, কিংবা তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু আমরা সংবিধানে বিষয়টা স্যাটিসফাইড হয়ে গিয়েছে, যদি তত্ত্বাবধায়ক সরকার ফর্মে একটা গভর্নমেন্ট ফর্ম করতো যে এটা ইলেকশনটা সিরিয়াসলি কন্ডাক্ট করবে, তাহলেও কিন্তু সারা বিশ্বে আমাদের অবস্থানটা খুবই উন্নত থাকতো, সারা বিশ্বের সাথে আমাদের রিলেশনটা ডেভেলপ করতো, এবং আমলারা কিংবা ফরেন অফিস যারা চাকরি করে তারা সিরিয়াস হতো যে না, এটাও সিরিয়াস গভর্নমেন্ট ইচ্ছে করলে আমাকে হায়ার করতে পারে। ঠিক আছে, এটা গভর্নমেন্টের। তো গভর্নমেন্টের যদি আপনি ভয় না পান, আপনি যেটা বলছিলেন যে তার রাখা কি দরকার, ঠিক আছে, কিন্তু ওরা তো গভর্নমেন্টের ভয় পায় না। গভর্নমেন্ট তারা মানে ফায়ার করার মতো ক্ষমতাও নাই, বিষয়টা তারা বোঝেও বলে আমার মনে হচ্ছে না একেবারেই। তাহলে এই যে বা আপনি হায়ার ফায়ারের কথা বলেন, বাংলাদেশের ডিপ্লোমেটরা ওয়াশিংটনে আছেন, নিউ ইয়র্কে আছেন, তারা এটা টের পাইলেন না, কিংবা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি নিয়ে কোনো কথা বলল না। ফরেন মিনিস্ট্রি সব উল্টাপাল্টা বিষয় নিয়ে সারাক্ষণ আলোচনা করতেছে, কিন্তু এটা একেবারেই জনগুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি তো খুব বিস্মিত যে ফরেন অফিস মানে কি করছে। ফরেন অফিস তো উল্টো দিকে হাঁটছে, মানে উল্টো পথে হাঁটছে। তো উল্টো পথে হাঁটলে যেটা হয় যে আপনি পূর্ব দিকে চিটাগং, আপনি হাঁটা শুরু করলেন রংপুরের দিকে, তো আপনি রংপুরের দিকে যাচ্ছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না কিন্তু। ঠিক আছে, এই জায়গা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এখন কি নর্মালি আমেরিকা কোন যুক্তরাষ্ট্র কোনো এমবার্গো দিলে কোনো বিষয়ের উপর এটা তো সহসা ওঠে না, তারপরে 75টা দেশ একসঙ্গে না। আমি আরেকটা বিষয় তো আপনি বলছিলাম যে শুধু যে ওরা এমবার্গো দিয়েছে তা না, কিন্তু এই এমবার্গো পেছনে অন্যান্য কারণও থাকতে পারে, অর্থনৈতিক অন্যান্য বিষয় থাকতে পারে। আমেরিকার যারা বন্ধু তারা কিন্তু অন্যান্যভাবে বাংলাদেশকে ডিস্টার্ব করা শুরু করবে, সেটা ভিসার ক্ষেত্র হোক, ফিনান্সিয়াল কপারেশন ক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলিতে যাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ছিল, এখন ঠিক তারা বন্ধু কিনা আমরা বুঝতে পারছি না, তারাও আমাদের রাষ্ট্রকে ওইভাবে মানে এন্ডোর্স করে কিনা, রাষ্ট্রকে স্বীকৃতি দেয় কিনা যে এটা বাংলাদেশ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র, ওটা আমি দেখছি না। এতে করে আমরা একটা ভয়াবহ মানে একটা আন্তর্জাতিক রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। আমরা এই গভীর সংকট থেকে উত্তরণ ঘটাবো কিভাবে? উত্তরণটা হলো দ্রুত একটা, যদিও ইলেকশনের বিষয়টা ভিন্ন, দ্রুত ইলেকশনটা করে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা যথাযথভাবে করে মানে একটা অংশগ্রহণমূলক
অংশীজন সমৃদ্ধ একটা ইলেকশন যদি আপনি করতে পারেন, নতুন যদি সরকার গঠিত হয়, তখন হয়তো বা সিনারিওটা চেঞ্জ হতে পারে। যেহেতু এটা ইলেকটেড গভর্নমেন্ট থাকবে, তখন ইলেকটেড গভর্নমেন্টের কারণে আমাদের বন্ধুপ্রতিম দেশগুলো, মানে আমাদের যারা ফিনান্সিয়াল পার্টনার, তারা নতুন করে চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের সাথে আমরা রিলেশনটা কীভাবে মেনটেন করব। সেক্ষেত্রে আবার রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞারও বিষয় আছে। যিনি সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকবেন কিংবা যারা সরকারে আসবেন, তাদের মানে ফরেন পলিসিটাও ডিপেন্ড করে যে আমরা কিভাবে এগোবো, কিভাবে আমরা এই ক্রাইসিসটা মোকাবেলা করব। কারণটা হলো এই ইউনুস গভর্নমেন্ট আই থিঙ্ক গত 15 মাসে আমরা 18 মাসে অনেক বিষয়ে উনি হয়তো বলছেন, ওনার পরিষদ বলছে, উপদেষ্টারা, যে আমরা প্রচুর কাজ করেছি যেটা 55 বছরও হয় নাই। ঠিক আছে, এটা মানুষ শুনলে একটু হাসে, আমি হয়তো হাসি না, কষ্ট পাই। কিন্তু এই ওনাদের কারণে আমাদের যে ওনাদের নন পারফরমেন্স আর কি, ফাংশনাল না হওয়া, ফাংশনাল দুটো বিষয় আছে, যে আমি ডে টু ডে সরকার পরিচালনা করা আর ভীষণ নিয়ে সরকার পরিচালনা করা, যে আমি বাংলাদেশকে আগামী 15 বছর পরে কোথায় দেখতে চাই, সেই সেবার প্ল্যান করা, 20 বছরে কোথায় দেখতে চাই, সেটা যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে আপনার মানে এই আমি মনে করি যে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। মানে এই পিছিয়ে পড়াটাকে নতুন গভর্নমেন্ট কিভাবে দ্রুত মানে নিয়ে যাবে, মানে সামনে ইনোভেটিভ ভাবে দেশটাকে কিভাবে উপস্থাপন করবে বহির্বিশ্বে, এবং বাংলাদেশের অর্থনীতি আরো বেশি কিভাবে সমৃদ্ধ হবে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় আগামী সরকারের জন্য। একটা প্রশ্ন না করলেই নয়, একটু জানতে চাই যে ইউনূস সাহেব হচ্ছেন মার্কিন মদতপুষ্ট সরকার এবং তিনি মার্কিনীদের পারপাসে ছাপ করতেছেন, তাহলে কেন মার্কিনরা তার উপরে এত রুষ্ট হলো? যে এখন এটা রুষ্টই বলতে হবে, কারণ ভিসা বন্ধ করে দেওয়া মানে একটার পর একটা দেশে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশ তেমনি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ বিপুল, এটা একটা ভাইটাল প্রশ্ন। অনেকে জানে যে আমেরিকা মানে ওনার মেট্রোপ্লাস্টিক ডিজাইনের কথা যিনি বলা হচ্ছে আর কি, আমেরিকা ওনাকে এখানে বসিয়েছে। উনি আমেরিকার মানে মদতপুষ্ট সরকার, অনেকে সাধারণ মানুষ এটা মনে করছে, কিংবা আমাদের রাজনৈতিক সচেতন মানুষ এটা মনে করছে। কিন্তু ভিতরের খবরটা হয়তো বা ভিন্ন হতে পারে। এমনও হতে পারে যে আমেরিকার যে মানে কারেন্ট ডিমান্ডগুলো বাংলাদেশ তো মানে জিওগ্রাফিক্যালি তো খুব গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ, যে ডিমান্ডগুলো হয়তো বা খুব স্ট্র্যাটেজিক্যালি ফুলফিল করতে পারছে না, যে কৌশলগতভাবে যে মানে মেনটেন করা, ঠিক আছে, কৌশলগত রিলেশনের মাধ্যমে একটা দেশের স্বার্থটা ঠিক রেখে লেনদেনটা করা, মানে ডিপ্লোম্যাটিক লেনদেন বা অন্যান্য যে লেনদেনের বিষয়গুলো আমরা জানেন আপনি, অনেক বিষয় লাইভে বলা যায় না, সেই বিষয়গুলোতে কোনো খামতি কিংবা ঘাটতি রয়েছে সরকারের, এই জন্য সরকার হ্যান্ডেল করতে পারছে না। একেবারেই। আপনি আগে আলোচনা তুলছিলেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারা অনারাইভেল ভিসা স্থগিত করেছেন শর্ত সাপেক্ষ দেওয়া ছাড়া, শর্ত সাপেক্ষ দিবেন, আর স্থগিত করেছেন পরবর্তী আগামী নির্বাচন পর্যন্ত। তো এইটার কি হেতু, আপনি যদিও তুলছিলেন, এটার কি হেতু? নির্বাচন কমিশন নির্বাচন করবে, বিদেশিরা আসবে, এখন অনারেবল ভিসা বন্ধ করলে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে বাইরে থেকে এসে হামলা হবে? তাহলে কি জঙ্গিদের ছেড়ে দিয়েছেন? এইটা আপনাকে তাড়া করতেছে? এটা সরকার ভালো বুঝবেন, কিন্তু আমি মনে করি না যে ফরেন অফিসের ডিসিশনটা ওয়াইজ। এই সিদ্ধান্ত খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলে আমি মনে করি না। আর এই মুহূর্তে ইলেকশন কমিশনের যে কাজটা, এই কাজটা ইলেকশন কমিশনের, কিন্তু আমি জানি না যে ইলেকশন কমিশনের সাথে কিংবা ইলেকশন কমিশন ফরেন অফিসের সাথে বৈঠক করে কোনো ডিসিশন দিয়েছে কিনা যে এটা এইভাবে করেন। এখন কিন্তু সবকিছু নিয়ম অনুসারে ইলেকশন কমিশনই কন্ডাক্ট করবে, ইলেকশন কমিশনে চালাবে। ফরেন অফিস বলেন, জনপ্রশাসন বলেন, আমলাতন্ত্রই বলেন, এগুলি সবকিছু কিন্তু ইলেকশন কমিশন আন্ডারে চলে যাওয়ার কথা। কিন্তু আমি দেখি যে সরকার, ইলেকশন কমিশন যে বিহেভিয়ারটা করার কথা, এই বিহেভিয়ারটা কিন্তু সরকার করছে। সরকার একটা লজিস্টিক সাপোর্ট দিবে, বিহেভিয়ার করবে না। কিন্তু সরকার হলো ইলেকশনটা ভালো করার জন্য যা যা আমাদের সাপোর্ট দরকার এটা দিবে, কিন্তু সরকার ইলেকশন কমিশনের ভূমিকা অবতীর্ণ।
তার মানে ইলেকশন কমিশন, এই যে ফরেন উপদেষ্টা যে বললেন, ইলেকশন কমিশন যদি বলতেন যে আমি এই থ্রেট ফিল করতেছি, আপনি অমুক অমুক দেশ স্পেসিফিক নাম বলে, ধরেন পাকিস্তান, ভারত, নেপাল এরা আসতে পারবেন এটা বললে, তখন একটা ধারণা পাওয়া যেত আসলে কেন এটা করলো না, পাকিস্তানি জঙ্গিরা এসে হামলা চালাবে কিনা, হ্যাঁ এইরকম নির্বাচন এরকম হামলা চালাবে, এইটা ভয় ছিল। কিন্তু সেই জায়গায় কোনো ব্যাখ্যা নাই, শুধু নির্বাচনকালীন পর্যন্ত 12 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশিদের বাংলাদেশে আসা নিষিদ্ধ। এটা আমি আবারও আপনাকে বলছি যে এটা মানে ইলেকশন কমিশনের কাছে এই বিষয়টা জানতে চাওয়া যেতে পারে, সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিল, এবং এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কিন্তু আন্তর্জাতিক ভাবমূর্তি বিনষ্ট হবে। আমি মনে করি না যে এটা সঠিক এবং খুব মানে উইজডম বেসড ডিসিশন টু দ্য গভর্নমেন্ট। একেবারে শেষের দিকে আমরা আসছি, কিন্তু ঘটনাটা হলো আমি এই ফরেন ইয়েটা হওয়ার পরে, আপনি আন্তর্জাতিক কথা বলছেন, এই যে পররাষ্ট্র উপদেষ্টা এই বিবৃতির পরে অ্যাডভাইস মানে প্রতিবেশীদের সঙ্গে কিংবা প্রতিবেশী বাদ ইউরোপ আমেরিকার যেসব লোকজন আমাদের সঙ্গে অনারেবল আসবেন, তাদেরকেও তো এক ধরনের করা হলো, নিরুৎসাহিত এবং এক ধরনের টিটকারি তাদের না ডিজনার করা অসম্মান করা আর কি। এই অসম্মান বাংলাদেশে কি প্রভাব ফেলবে? এটা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ একটা খুবই গ্রোয়িং আপ কান্ট্রি, আমরা মধ্য আয়ের দেশে চলে গেছি, ঠিক আছে, আমরা এলডিসিতে ইনফ্যাক্ট এখন আর নাই। তো নাই বলতে আমরা বলতেছি, কিন্তু সরকার তো আর এলডিসি থেকে আমাদের বের করার ব্যাপারে না এলডিসি ব্যাক করলে কিছু হয়তো কিছু সুযোগ সুবিধা রেস্টোর হয়ে যায়। তা আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য মানে যারা আমাদের আন্তর্জাতিক বন্ধু, যারা অনারেবল ভিসা নিয়ে কিছুদিন থেকে আবার চলে যায়, এখানে এটার অনারেবল ভিসা কারা পায়? অনারেবল ভিসা ইনফ্যাক্ট বিদেশের প্রখ্যাত লোকরাই আসে ইলেকশনের সময় কিংবা ইলেকশনের সময়, একটু ইন্টালেকচুয়াল পিপল, গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিংবা বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানরা আসেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সরকারের কাছে এমনকি নেতিবাচক ইনফরমেশন ইন্টেলিজেন্সরা দিল যে ওনারা এই সিদ্ধান্ত নিতে গেলেন, আমি এটা বুঝে উঠতে পারছি না আর কি। আপনি জানেন যে আমি কিন্তু আইআর ছাত্র, কিন্তু আমার মাথায় এটা খেলে না যে কেন ওনারা এই ধরনের একটা নেতিবাচক সিদ্ধান্ত নিলেন। আমি ঠিক জানি না, হয়তো আমি ভুল হতে পারে, ওনার কাছে হয়তো বা কোনো অন্য ইনফরমেশন আছে তাদের কাছে, কিন্তু আমি এটা জানি না। অন্য ইনফরমেশন থাকলেও এই বিষয়টা এইভাবে অ্যানাউন্স না করে বিষয়টা ভিতরে রেখে কাজ করা যেত। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের নির্বাচনে বিদেশ থেকে আইসা কেউ হামলা চালাবে? এই যে বা তারা কি সরকার ভয় পাইতেছে জঙ্গিদেরকে বিগত সময়ে আটকে রাখা হয়েছিল, সেই জঙ্গিদের লিঙ্কে নির্বাচনে হামলা হতে পারে, বাইরে থেকে এসে বাইরে জঙ্গিরা আসে? আমি এটা মনে করছি না। গভর্নমেন্ট যদি ইলেকশনটা ট্রুলি করে, ইলেকশনটা যদি সিরিয়াসলি করে, তাহলে এটার কোনো সুযোগ নাই। আর আমাদের বন্ধু প্রতিম সবগুলো ম্যাক্সিমাম দেশগুলো, দাতা দেশগুলো চাচ্ছে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট। ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারতও চাচ্ছে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আমরা নতুন করে রিলেশনটা তৈরি করব। এবং ওরা এই বার্তাটা কিন্তু দিয়েছে এবং বারবার বলছে, ইন্ডিয়ান ফরেন অফিস জয়শঙ্কর আসে, উনিও বলছিল যে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই। একেবারেই। একটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই ছোট করে, একেবারে শেষ পর্যায়ে। আপনি ক্রিকেটের অবস্থা জানেন নিশ্চয়ই। ক্রিকেটের নাজমুল নামে একজন পরিচালক, অর্থের দায়িত্বে আছেন, পরিচালক অর্থ, তিনি গতকালকে একটা বয়ান দিচ্ছেন যে এই বাংলাদেশ ক্রিকেট না খেললে আর্থিক কোনো ক্ষতি হবে না, আইসিসি কোনো টাকা এই না খেললে যে পাওয়া যাবে না তার ঠিক না, আইসিসি এমনি বছর জুড়ে বরাদ্দ দেয়, 27 সাল পর্যন্ত বরাদ্দ আছে। তার এই বক্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তার আগে 3 দিন আগে তিনজন তামিমকে, আমাদের লিজেন্ডারি ক্রিকেটার তামিমকে ইয়ে করার পরে, এই দালাল বলার পরে, ভারতীয় দালাল বলার পরে প্রতিক্রিয়া ছিল। গতকালকের ঘটনার পর ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এবং রাতের বেলায় ক্রিকেটাররা বলছেন যে তারা কোনো ম্যাচ খেলবেন না যতক্ষণ পর্যন্ত নাজমুলকে অপসারণ করানো হয়েছে বা পদত্যাগ না করেছেন।
এটা খুবই একটা ডিফারেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেটটা বাংলাদেশে খুবই জনপ্রিয় খেলা। Right. শুধু বাংলাদেশ না, এই সাউথ এশিয়ান কান্ট্রি কিংবা অন্যান্যগুলোতে এটা অত্যন্ত জনপ্রিয় খেলা ক্রিকেট। আমার মনে হয়, আমি জানি না নাজমুল সাহেবের ক্রিকেট ব্যাকগ্রাউন্ডটা কী, কিংবা রাজনৈতিক মানে কনসাসনেসটা ওনার কী ধরনের আছে, আমি ব্যক্তিগতভাবে ভদ্রলোককে চিনি না। কিন্তু বোর্ডের কোনো ডাইরেক্টর এইভাবে গত 30 বছরে বলতে শুনি নাই, মানে বেফাস কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তা। আমি এই প্রথম দেখলাম যে এটা বোর্ড সদস্য, বোর্ড একজন ডাইরেক্টর এভাবে বলছেন, আর ওনার নামও আমি প্রথম শুনলাম। ওনার ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড কি, তারপরে ওনার মানে রাজনৈতিক সংস্কৃতিটা কি, আমি কিছুই জানি না। কি যখন আমরা বিশ্বকাপ, মানে ইনফ্যাক্ট আমরা যাচ্ছি না টি-20 বিশ্বকাপে, সেই ক্ষেত্রে হঠাৎ করে ক্রিকেটারদের বিষয়ে ওনার মন্তব্যটা, এটা পুরো ক্রিকেট, মানে আমাদের যে ক্রিকেটের আমাদের ছেলেমেয়েরা, আমাদের অসম্ভব সম্ভাবনাময় ক্রিকেট, মুস্তাফিজ থেকে শুরু করে সাকিব আল হাসান, এগুলি বিখ্যাত প্লেয়ার, বাংলাদেশের বিশ্বময় প্লেয়ার তারা। তো ক্রিকেট প্লেয়ারদের উপরে যারা বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচিতি করলো, তাদেরকে উনি এইভাবে বলাটা, এটা একটা মূর্খতা। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না। এবং আমি মনে করি ক্রিকেট বোর্ডের সরকার যদি চেঞ্জ হয়, মানে লিগ্রেট গভর্নমেন্ট আসলে এই ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজাতে হবে, যারা ক্রিকেটটাকে বুঝে। এবং ক্রিকেট কিন্তু ভদ্রলোকের খেলা একেবারে। হ্যাঁ, ক্রিকেট কিন্তু ডাঙ্গুলি খেলা না। কিন্তু আমি ছোটবেলা আমরা ডাঙ্গুলি খেলেছি, ঠিক আছে। তো ক্রিকেটটা ভদ্রলোকের খেলা, এবং সারা বিশ্বে ক্রিকেট পপুলার, এবং ক্রিকেটের মাধ্যমে আমাদের ব্যাপক আয় এবং পরিচিতি দুইটিই হয়। আয় হয় না তা না, কিন্তু আমরা কিন্তু অনেক বিজ্ঞান, ক্রিকেট থেকেই তো আয় হয়, যেটা সেই টাকা দিয়েই তো ক্রিকেট চলে। হ্যাঁ, ক্রিকেটের সরকার টাকা দিতে হয় না, ইনফ্যাক্ট দিতে হয় না, আইসিসিও টাকা দেয়, ক্রিকেটের নিজস্ব আয়ও আছে, মিডিয়া আয় যেটা আর কি। কিন্তু আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচরণের কারণে আমাদের ক্রিকেটও হয়তোবা একদিন হারিয়ে যেতে পারে। যদি এই ধরনের লোকের পাল্লায়, এই ধরনের বোর্ডের ডাইরেক্টরের পাল্লায় যদি ক্রিকেটটা পড়ে যায়, তাহলে ক্রিকেটও শেষ হয়ে যাবে। তাহলে বাংলাদেশ আস্তে আস্তে সব যে মানে গিট্টুগুলো, মানে বিভিন্ন গিট্টুগুলো হয়ে যাবে, আরো বেশি টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে আপনার কোথাও কোনো স্থান পাবেন না, আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারছেন না। তার মানে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ এই সরকারের সময় এসে অনিশ্চয়তার মধ্যে, হ্যাঁ, একটা সংকটের মধ্যে, একটা অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে, আমি বলবো অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে চলছে। একেবারে এই জায়গায় আপনার মন্তব্য শুনে, একেবারে আপনার মন্তব্য যে এই কমিটি নির্বাচন করলো, ইলেকশন মানে বিসিবি কিরকম একটা নির্বাচন হলো, পাতানো নির্বাচন। তারপরে বিসিবির প্রেসিডেন্ট হলেন আমির ইসলাম বুলবুল, তার কাছ থেকে আমরা শক্ত কোনো বক্তব্য পাচ্ছি না। বিসিবি বক্তব্য বলছে যে নাজমুলের বক্তব্য এটা তার ব্যক্তিগত বক্তব্য, এই চেয়ারে বসে ব্যক্তিগত বক্তব্য দেওয়ার কোনো সুযোগ না। আমি আমাদের যে বিসিবির প্রেসিডেন্ট, উনি আমার খুবই প্রিয় ভাজন এবং ঘনিষ্ঠ। উনি হয়েছে একটু, আমি বলবো খুব নরম প্রকৃতির খেলোয়াড় হিসেবে। উনি মোহামেডান ক্লাবে খেলতেন, মোহামেডান ক্লাবের ক্যাপ্টেনও ছিলেন 80-র দশকে। উনি ভালো মানুষ, কিন্তু ওনার হ্যান্ডেলিংটা কেন জানি উনি বেশি ভদ্র আর কি, মানে বেশি ভদ্রতার চাপে উনি হয়তো বা সিরিয়াস কোনো অ্যাকশন নিতে পারছেন না। কিংবা আমাদের যে এটা বিসিবি একটা আলাদা বিষয়, আর বিসিবি কিংবা আইসিসির বিষয়ে, বিসিবির বিষয়ে সরকার সরাসরি কোনো হস্তক্ষেপ না করেই বেটার। মানে পারে না, কিন্তু করে বাংলাদেশকে এখন একটা বেকায়দায় ফেলে দেওয়া। এটা আমি মনে করি আসিফ নজরুলের হ্যান্ডেলিংটা খুব একটা ওয়াইজ ওয়েতে করতে পারে। আসিফ নজরুল বলার দরকারই ছিল না, ওনারও চুপ থাকলে হতো। উনি বরঞ্চ ফরেন অফিসকে বলতে পারতো যে একটু, ফরেন অফিস কি বিসিবি আইসিসির সাথে যোগাযোগ করে আপনারা এটা ফয়সালা করে নেন। তার মানে সব কথা এক কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ এখন একটা অনিশ্চয়তার দিকে, অনিশ্চয়তা, অমর্যাদাকর পরিস্থিতির মুখোমুখি। একেবারে অসংখ্য ধন্যবাদ জনাব কুদরতি আপনাকে। এতক্ষণ যারা এই অনুষ্ঠানে দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টকশো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসবো আবার যথারীতি আগামীকাল নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে ধন্যবাদ, সবাইকে শুভ সন্ধ্যা।